স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছে আমি জাহিদ হোসেন এবং সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শুরুতে জানাবো শিরোনাম। নারায়ণগঞ্জে মৃতের স্বজনদের কান্না থামছে না, তিতাসকে দুষছে মসজিদ কমিটি ও স্থানীয়রা। চুরি নয়, হত্যার উদ্দেশ্যে ওয়াহিদার ওপর হামলা, প্রশাসনিক কর্মকর্তারা চান সুষ্ঠু তদন্ত। সিনহা হত্যায় স্বরাষ্ট্রের তদন্ত প্রতিবেদন আসছে সোমবার, ১২ দফা সুপারিশ দেবে কমিটি। নারায়ণগঞ্জে এখন কান্নার রোল। বিস্ফোরণে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দুশ্চিন্তায় অনেকে। এদিকে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট চত্বর। নুরুদ্দিনের ৩ ছেলে গিয়েছিলেন নারায়ণগঞ্জের বাইতুস সালাত মসজিদে নামাজ পড়তে। ছোট ছেলে আগে বেরিয়ে আসলেও বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যান বড় ২ ছেলে। আমার বড় ছেলে বিয়ে পড়ে, মাদারের ছেলে ইন্টারে পড়ে। অনেক বড় আমার স্বপ্ন ছিল, আশা ছিল আমার সংসারে হাল ধরবে এই ২ বড় ছেলে। আর হইল না, আশা হইল না। আল্লাহ আমার আশা ভাঙ্গা দিল। আল্লাহ। বিস্ফোরণে দগ্ধ পোশাক শ্রমিক কেমরান হোসেন শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন। শঙ্কায় তার পরিবারের সদস্যরাও। আমার ভাই দৌড় দেওয়া বাইরে হয়েছে, বাইরে হওয়ার পরে আমার ভাইয়ের অবস্থা অনেক খারাপ ছিল, মানে গলাঘাটে মুরগির মতন আমার ভাই করতেছে। ভাই যখন দৌড় দেওয়া বাইরে হয়েছে, বাইরে হওয়ার পরে আমার কাকা ছিল, কাকারে আমার ধরেন। ওই সময় কাকায় ধরছে, কাকারে পরে ধরতে পারে না, তাকে শরীরে কিছু নাই, তো কাকায় ধরে নেই, চামড়া শরীরে চামড়া সব খুলে গেছে। কেউ হারিয়েছেন সন্তান, কেউ বাবা ভাই। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দুশ্চিন্তায় তাদের স্বজনেরা। পোলারা কোরআন শরীফ আরবি তো হয় না, সব পড়ে। এই পোলারা এই কাম করে, দুজনই জানি এক লোকের জোড়া পাখি। গ্যাস লিক হইতো, বৃষ্টি হইলে বৃষ্টির পানিতে মসজিদে মনে করেন অনেকটা পানি হয়ে যেত, ওটা ওই যে বুলবুলি উঠতো আর কি পানিতে। কিন্তু এরা কোনো অনেকবার জানানো হয়েছে, এরা এগুলো কোনো কাজ করে না। কালকে রাত্র থেকে সারা রাত্র এখানে ছিলাম, এখনো এখানে আছি, এখন পর্যন্ত রোগীর খবর পাইনি। পরিবারের চাহিদা অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হচ্ছে স্বজনদের কাছে। 12টির মতো ট্রাক এখানে আমরা নিয়ে এসেছি এবং সেই সাথে আমরা 22টির মতো কফিন আমরা নিয়ে এসেছি। প্রয়োজনে আরও নিয়ে আসা হবে। আমাদের যে হেল্প ডেস্ক সেটা আমরা ওখান থেকে সবাইকে বলছি যে এইটা আমরাই তাদের পরিজন সহ আমরাই পৌঁছে দিব এই লাশগুলি তাদের বাড়িতে, এবং সরকারের ব্যবস্থা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন মিলে সেটা আমরা সম্পূর্ণ করব। তদন্তে কারো গাফিলতির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিস্তারিত জানতে যাচ্ছি নারায়ণগঞ্জে, সেখানে আছেন সহকর্মী রকিবুল হাসান। রকিব, প্রথমেই জানতে চাই যে বাইতুস সালাত জামে মসজিদের আশেপাশে এলাকায় যেখানে মানুষ মারা গেছে সেখানকার এখনকার অবস্থা কি? আসলে আপনি জানেন যে নারায়ণগঞ্জে গতকালকে এশার নামাজের পরে বাইতুস সালাত জামে মসজিদের যেই মর্মাহত যেই দুর্ঘটনাটি ঘটেছে, এটা আসলে শুধু ওই বাইতুস সালাত জামে মসজিদের আশেপাশের এলাকা না, এটা যদি বলি আপনাকে যে সারা গোটা নারায়ণগঞ্জ সহ সারা দেশেই কিন্তু মানুষ আসলে নামাজ পড়া অবস্থায় একসাথে প্রায় 38 থেকে 42 জনের মতো মুসল্লি তারা এই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই বিষয়টা যদি বলতে যাই তো আসলে শুধু ওই এলাকা না, গোটা নারায়ণগঞ্জের মানুষ কিন্তু মর্মাহত, এবং এই ঘটনায় কিন্তু নারায়ণগঞ্জের মানুষ এবং ওই এলাকার জনগণ কিন্তু সোচ্চারভাবে প্রতিবাদ জানিয়েছেন যে তিতাস কর্তৃপক্ষকে ওই মসজিদের কমিটির সভাপতি আমাদের কাছে যে অভিযোগ করেছেন, আজকে তদন্ত কমিটি তদন্ত করার সময় তাদের উপস্থিতিতেই সেই অভিযোগ করেছেন যে গত 8 মাস আগে মাত্র 50,000 টাকা তাদের কাছ থেকে ঘুষ চাওয়া হয়েছিল ওই মসজিদের গ্যাস পাইপ লিকেজের। কর্মকর্তার নাম কি জানা গিয়েছে? কোন কর্মকর্তা ঘুষ চেয়েছিল? আসলে সভাপতি আমাদের কাছে যেই অভিযোগটি করেছেন যে তারা লিখিতভাবে তো এই বিষয়টি জানাননি, তারা অফিসে গিয়ে কর্তৃপক্ষ
তারা অবশ্য নামও বলতে পারেননি। তিতাস গ্যাস কর্তৃপক্ষের অফিসেই তারা এই বিষয়টি মৌখিকভাবে অভিহিত করেছেন এবং এর পরবর্তীতে কিন্তু তারা এটা গুরুত্ব দেয়নি সেই টাকাটা না দেওয়ার কারণে। এবং এই বিষয়টাই কিন্তু আমরা আজকে ঘটনাস্থলে যখন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নুসরত হামিদ বিপু যখন ঘটনাস্থলে আসেন, আমরা কিন্তু তাকে এই বিষয়টি প্রশ্ন করেছিলাম এবং তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে সেটা আসলে যেই প্রতিষ্ঠানই হোক, যদি এই ধরনের কোনো আচরণ, এই ধরনের কোনো কার্যক্রম করে থাকে, তাকে কিন্তু তদন্তের মাধ্যমে কঠোর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। এবং বিগত সময় শুধু এই আজকে বাইতুস সালাম জামে মসজিদ না, আপনি জানেন যে নারায়ণগঞ্জে কিন্তু এই গ্যাস নিয়ে এবং এই গ্যাস জমা হয়ে সাইনবোর্ডেও কিন্তু 7 জন নিহত হয়েছিল এবং একের পর এক কিন্তু এই দুর্ঘটনা ঘটছে। এবং নারায়ণগঞ্জের মানুষ কিন্তু দাবি জানিয়েছেন যে এই গ্যাস লিকেজের যে সমস্যাটি হচ্ছে নারায়ণগঞ্জে, কিছুদিন পর পর দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। সরকার যদি এই বিষয়ে, অবশ্যই আমরাও মনে করি যে এটা তদন্তটা বিস্তারিতভাবে হওয়া উচিত। নারায়ণগঞ্জে কোথাও যদি এই ধরনের লিকেজ থাকে সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে এক শিশু সহ 20 জনের মৃত্যুর খবর জানিয়েছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডক্টর সামন্তলাল সেন। দগ্ধ 17 জনের অবস্থা সংকটাপন্ন, তারা সবাই চিকিৎসাধীন রয়েছেন। এদের প্রত্যেকের শরীরে 50 থেকে 90% পর্যন্ত পুড়ে গেছে। শুক্রবার গভীর রাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের ভিতরে যখন চিকিৎসকরা 37 জন দগ্ধ রোগীর চিকিৎসা দিতে ব্যস্ত, তখন বাইরে উদ্বেগ উৎকণ্ঠায় শত শত স্বজন, প্রতিবেশী ও স্বেচ্ছাসেবীরা। সবার আগে মৃত্যুর খবরটি আসে 7 বছরের ছোট্ট জুয়েলের। পরে সকালে একে একে বাড়তে থাকে মৃতের সংখ্যা। স্বজনদের আহাজারি আর আর্তনাদে ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর। বাকি যারা আছে তাদের অবস্থা অত্যন্তই খারাপ বলে মনে হয়। আমরা চেষ্টা করবো আমাদের সরকার এবং আমাদের এই হাসপাতালের যত রকম সুযোগ সুবিধা দিয়ে বাকিটা করার ইচ্ছা। চিকিৎসকরা জানান দগ্ধ সব রোগী সংকটাপন্ন, তাদের শরীরে অধিকাংশই পুড়ে গেছে। দগ্ধদের একটি ওয়ার্ডে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যেকটা রোগী সংকটাপন্ন অবস্থায় আছে, তাদের সবারই শরীরের 30% ঊর্ধ্বে কমপক্ষে পুড়ে গিয়েছে। আমরা এই রোগীদেরকে এখনই ইনিশিয়াল অ্যাসেসমেন্ট যেটা করতে পেরেছি। প্রথমে ধারণা করা হচ্ছিল এশার নামাজ পড়ার সময় ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের বিস্ফোরণ হয়, কিন্তু এখন স্বজন অন্যরা বলছেন মূলত গ্যাস লাইনের লিকেজ থেকেই মসজিদের ভিতরে বিস্ফোরণে সবকিছু দুমড়ে মুচড়ে যায়। দগ্ধ হন সব মুসল্লি। মসজিদ থেকে আগেও গ্যাসের গন্ধ পাওয়া যেত বলেও জানান অনেকে। এই মসজিদে কখনো কোন সময় আগুন টাগুন কিছুই ধরে নাই, কা ধরছে আপনার মনে করেন এই যে গ্যাস আছে, পানি একটু লিক হইতো, গ্যাসের থেকে আর কি গ্যাসটা বের হইছে। দুর্ঘটনার পর দ্রুত সেখানে তিতাস গ্যাস কর্তৃপক্ষের তৎপরতার কথা নিশ্চিত করেছেন ফতুল্লার ইউনিট। এই মেঝের নিচ দিয়েই কিন্তু তিতাস লাইন গেছে। এই লাইনটা কোথাও কোনো লিকেজ হওয়ার কারণেই কিন্তু সে গ্যাস বাইর হচ্ছে। আপনারা এখনও দেখছেন, আমরাও দেখছি যে এখানে পানি যেখানে জমে আছে সেখানে কিন্তু সমস্ত জায়গায় বুদবুদ আকারে গ্যাস বাইর হচ্ছে। বদ্ধ মসজিদে বিস্ফোরণ হওয়ায় কেউ বের হতে পারেননি। সবার শরীর সহ শ্বাসনালী পুড়ে যাওয়ায় ঝুঁকি বেশি বলে জানিয়েছে চিকিৎসকরা। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই মুহূর্তে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী মাসুদুর রহমান। আমরা সবশেষ খবর জানবো তার কাছ থেকে। মাসুদ, যতবারই আপনার সাথে কথা বলেছি বিকেল থেকে, এর মধ্যেই 3 জন মারা গেছেন, প্রায় এখন পর্যন্ত 20 জন মারা গেছেন। বাকি যে 17 জন রয়েছেন তাদের শারীরিক অবস্থার সংকটাপন্ন কতটুকু একটু জানতে চাইবো আপনার কাছ থেকে। এই 20 জন এবং দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন আরও 17, এই 37 জনেরই অবস্থা সংকটাপন্ন ছিল শুরু থেকেই। এখন পর্যন্ত যত সময় গড়িয়েছে এখন পর্যন্ত কিন্তু আমরা এমন কোনো তথ্য বা এমন কোনো সংবাদ পাইনি যে কারো শারীরিক অবস্থা উন্নতির দিকে গিয়েছে। সময় যত গড়াচ্ছে ততই আরও অবনতি হচ্ছে সবার শারীরিক অবস্থা। এবং বার্ন ইউনিটের পক্ষ থেকে এই বার্ন ইউনিট কর্তৃপক্ষ যেই বক্তব্য আমাদের কাছে দিচ্ছেন সেটি হচ্ছে যে প্রত্যেকেরই 30-এর সর্বনিম্ন যে বার্নটি রয়েছে সেটি 30, এর চেয়ে সর্বোচ্চ যে বার্ন সেটি 95%। অর্থাৎ তাদের যেই বার্নের যে ধরন, সেই ধরন দেখেই চিকিৎসকরা
স্থানীয়রা আসলে সেই সংকটাপূর্ণ অবস্থাটি আমাদের কাছে তুলে ধরছেন। আর সর্বশেষ যারা মারা গেলেন তাদের মধ্যে আমরা বিকেলের দিকে খবর পেয়েছিলাম যে এই যে মসজিদটিতে ঘটনাটি ঘটেছে সেই মসজিদের মুয়াজ্জিন মারা গিয়েছেন এবং তার ছেলে মারা গিয়েছিলেন। এবং সবশেষ কিছুক্ষণ আগে আমরা সংবাদ পেলাম যে মসজিদে যিনি ইমাম তিনিও কিন্তু কিছুক্ষণ আগে পৃথিবী থেকে চলে গেলেন এবং তার নাম আব্দুল মালেক। এবং এই ইমাম এবং মুয়াজ্জিন সহ এখন পর্যন্ত 20 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলো বাণিজ্যের পক্ষ থেকে। তো এই যে স্বজনদের যে আহাজারি সেটি কিন্তু এখনও হাসপাতালে রয়েছে। সেটি শুরু হয়েছিল বিস্ফোরণের পর থেকে। এবং যারা আহত রয়েছে শুধুমাত্র যে নিহত হয়েছে তাদের স্বজনই নয়, যারা আহত এবং সংকটাপূর্ণ রয়েছে তাদের স্বজনদের আহাজারিও কিন্তু আমরা হাসপাতালের সামনে পাচ্ছি। আপনার কিছুক্ষণ আগে কতজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে? আমি সর্বশেষ যেটি তথ্য পেয়েছিলাম যে 16 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে, কিন্তু এখন সবশেষ যেই 4 জন মারা গেল 16 জনের হস্তান্তরের পর তাদের মধ্যে 3 জনের হস্তান্তরের জন্য একেবারে প্রস্তুত রয়েছে। তাদের সব ঠিকানা জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং ঠিকানা নিয়ে তাদের যেই ক্ষতিপূরণ বা তাদের যে দাফন বা সৎকারের জন্য যেই টাকাটি সেটি তাদের হাতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে দেওয়া হবে এবং দেওয়ার পরেই তাদেরকে অ্যাম্বুলেন্স করে এখান থেকে তাদের যে গ্রামের বাড়ি বা যেখানে স্বজনরা নিয়ে যেতে চান সেখানে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সেটি এই হাসপাতালের বেসমেন্টেই জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। বিকেল পর্যন্ত এখানে নারায়ণগঞ্জ সদর থানার উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন, তার তত্ত্বাবধানে হয়েছে। এখন জেলা প্রশাসনের অন্য যে সকল নিম্নপদস্থ কর্মকর্তা রয়েছেন তাদের তত্ত্বাবধানেই এই হস্তান্তর প্রক্রিয়াটি চলছে এবং তারা বলেছেন যে তারা সার্বক্ষণিক এই হস্তান্তর প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। মৃতের খবর যতক্ষণ পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত তারা সেই কাজ চালিয়ে যাবেন। এই ছিল আসলে আমার কাছে এই হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। মাসুদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বেশি নয়, তিতাসের লিকেজ গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে নারায়ণগঞ্জের মসজিদে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে উঠে এসেছে এমন তথ্য। মসজিদ কমিটি বলছে 9 মাস আগে তিতাসকে লাইনের ত্রুটির কথা জানানো হলে 50,000 টাকা ঘুষ দাবি করে স্থানীয় কর্মকর্তারা। তিতাসের ব্যবস্থাপনা পরিচালক বলছেন এই অভিযোগের প্রমাণ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে বাইতুস সালাত জামে মসজিদে। সেখানে এখন শুধুই পোড়া চিহ্ন। মসজিদের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে জানালার কাচ, ভাঙা টাইলস সহ নানা জিনিস। 25 থেকে 30 বছর আগে নির্মাণ করা 4 তলা মসজিদটিতে প্রথমে এসি বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হয়। তবে পরবর্তীতে স্থানীয়দের কথায় উঠে আসে ভিন্ন তথ্য। গ্যাস লিকেজের বিষয়ে তিতাসকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন মসজিদ কমিটির সভাপতি। গ্যাস লিক হওয়ার পরে আমরা ওই তিতাস গ্যাস কোম্পানি জানাইছিলাম এটারে করার জন্য, মেরামত করার জন্য। তিতাস কোম্পানি আমাদের কাছ থেকে 50,000 টাকা চায়। 50,000 চাওয়ার পর তো আমরা কাজটা আর করতে নেই, টাকাটা জোগাতে নেই, কাজটা করতে পারি নাই। ফায়ার সার্ভিসও বলছে এসি বিস্ফোরণে নয়, প্রাথমিক তদন্তে গ্যাস লাইনের ত্রুটি পাওয়া গেছে। এই গ্যাস মিটার দিয়ে পরীক্ষা করে দেখেছি, এটাতে প্রায় 17% মিথেন গ্যাস ছিল। 17%-এরও বেশি মিথেন গ্যাস ছিল। তার মানে এটা নিশ্চিত যে এটার মধ্যে গ্যাসের একটা বড় অ্যাকুমুলেশন ছিল। চারিদিকে এসি লাগানো আছে এবং চারিদিকটাই বন্ধ করা আছে। এটাও একটা কারণ যে এটা যদি চারিদিকটা খোলা থাকতো, এসি লাগানো না থাকতো, তাহলে হয়তো এই গ্যাস অ্যাকুমুলেশন হয়ে এভাবে দুর্ঘটনাটা ঘটতো না। ঘটনাস্থল ঘুরে দেখেছেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মোহাম্মদ আল মামুন। তিনি জানান, এ ঘটনায় তিতাসের কর্মকর্তাদের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। ইমার্জেন্সি টিমের সাথে আমি সরাসরি এটা চার্জ করেছি, কিন্তু তারা বলেছে যে এই ধরনের কোনো লিখিত আমাদের কাছে আসে নাই বা কোনো কমপ্লেন আমরা পাইনি, যার জন্য আমরা এই বিষয়টা নিয়ে কোনো সমাধান করতে পারিনি। এটা হলো আমার। তবে আমরা একটা 5 সদস্য বিশিষ্ট কমিটি করেছি। 2টি তদন্ত কমিটি গঠন করেছে তিতাস ও ফায়ার সার্ভিস। এছাড়া 5 সদস্যের আরেকটি কমিটি করেছে জেলা প্রশাসন। আমরা তিতাস গ্যাসকে কালকেই খবর দিয়ে এনেছি, তিতাস গ্যাস ঘটনাস্থলে আছে এবং আমাদের তদন্ত কমিটিতে তিতাস গ্যাসের লোক আছেন। আমার মনে হয় একটা ভালো স্কোর আমরা ওখান থেকে পাবো এবং যদি তদন্ত কমিটিতে কোনো কিছু কারো অবহেলা পায় তাহলে অবশ্যই সেটার ব্যবস্থা নেবেন। মসজিদে বিস্ফোরণে নিহতদের দাফনে 20,000 টাকা করে সহায়তা দিচ্ছে জেলা প্রশাসন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের কারো গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বিকেলে নারায়ণগঞ্জে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেছেন।
মন্ত্রী আরও বলেছেন, এই ধরনের দুর্ঘটনা প্রতিষ্ঠানের একার পক্ষে রোধ করা সম্ভব না। অনুমোদন না থাকলেও অনেকেই অবৈধ গ্যাস সংযোগ চালাচ্ছেন। এজন্য স্থানীয়দের সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন তিনি। আমাদের গুটি কতক অফিসারকে দিয়ে সারা বাংলাদেশ তো নিয়ন্ত্রণ করতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। তো যারা দোষী তাদের তো শাস্তি হবে দোনো পক্ষে। আমার পক্ষের এই তিতাসের যদি কোনো লোকজন এর মধ্যে জড়িত থাকে অবশ্যই তাদেরকে শাস্তি হবে। এবং এখানকার এলাকার জনগণদেরকে অনুরোধ করব, আপনারা যদি এই ধরনের অবৈধ লাইনগুলো নিয়ে থাকেন তাহলে কিন্তু অঘটন ঘটবে। চুরি নয়, হত্যার উদ্দেশ্যে ইউএনও ওয়াহিদার উপর হামলা করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে এই দাবি করেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। তারা মনে করছেন এটি একটি পরিকল্পিত হামলা। আইনশৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন। বুধবার দিনাজপুরের গোড়াঘাটেই বাসায় ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় যুবলীগের স্থানীয় এক নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করে র্যাব। তাদের প্রাথমিক ধারণা চুরির উদ্দেশ্যে এই হামলা। আসাদুলের দাবি অনুযায়ী এটি একটি চুরির অভিপ্রায় থেকে সংগঠিত একটি ঘটনা। তবে এটা মানতে নারাজ প্রশাসনিক কর্মকর্তাদের সংগঠন। তাদের মন্তব্য, চুরির উদ্দেশ্য থাকলে মালামাল খোয়া যেত। একে পরিকল্পিত হামলা বলছেন নেতারা। একজন আসামির উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে এটা চুরি, আমরা এটা বিশ্বাস করি না, কারণ কোনো আলামত তার কাছ থেকে উদ্ধার করা হয় নাই। সুতরাং আমরা এটা বিশ্বাস করি না বলেই আমরা এটা চুরি বলতে পারি না। সংগঠনের নেতারা আরও বলেন, ওয়াহিদা এলাকায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছেন। বালু মহলে অবৈধভাবে বালু তুলতেও বাধা দিয়েছেন। এ কারণে প্রভাবশালী কেউ ক্ষুব্ধ হয়েছেন বলে মন্তব্য তাদের। প্রভাবশালী কেউ তার উপরে ক্ষিপ্ত হতে পারে, সেটি বহিঃপ্রকাশ এটা হতে পারে বলে আমরা এটি মনে করি। তবে সুনির্দিষ্টভাবে তদন্তের স্বার্থে এবং যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী এটি তদন্ত করছে, এই জন্য আমরা সুনির্দিষ্টভাবে কাউকে উদ্দেশ্য করে কোনো বক্তব্য উপস্থাপন করতে পারছি না। প্রশাসনিক কর্মকর্তাদের নিরাপত্তায় আনসার নিয়োগের দাবিও জানিয়েছেন তারা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ইউএনও ওয়াহিদা খানম এবং তার বাবা ওমর আলীর ওপর হামলার মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার 2 আসামি নবিরুল এবং শান্টুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসু আদেশ দিয়েছেন। এর আগে 2 আসামিকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ইমাম জাফর। এই সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী না থাকায় তাদের কাছেই বক্তব্য শুনতে চান বিচারক। বক্তব্য শোনার পর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন তিনি। পরে নবিরুল এবং শান্টুকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। এদিকে মূল আসামি আসাদুলকে র্যাব হেফাজতে ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। আসামিদেরকে আমরা 10 দিনের রিমান্ডের জন্য আবেদন দিয়েছিলেন। বিজ্ঞ আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা জিজ্ঞাসাবাদ পরে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। আমরা সুবিধা মতো সময়ে তাদেরকে রিমান্ডে নেব। এদিকে ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থা আর উন্নতি হয়েছে। নিউরোসায়েন্স হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন তিনি স্বজনদের চিনতে পারছেন। তারপরও তাকে সোমবার সকাল পর্যন্ত আইসিইউতে রাখা হবে। বৃহস্পতিবার থেকে নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউতে রয়েছেন ইউএনও ওয়াহিদা। হাসপাতালের যুগ্ম পরিচালক ডাক্তার বদরুল আলম জানান, ওয়াহিদার অবস্থা আগের চেয়ে স্থিতিশীল, কিছুটা উন্নতির দিকে। তিনি কথা বলতে ও চিনতে পারছেন, তবে শরীরের ডান পাশ এখনো অবশ রয়েছে। অপারেশনটা সাকসেসফুলি আমরা করতে পেরেছি। এখন ওনার জ্ঞান ফিরেছে, উনি কথা বলতে পারেন, মানুষকে রিকগনাইজ করতে পারেন, চিনতেও পারেন এবং উনি বুঝতে পারেন কোথায় আসছেন, যেটা ওনার এই জ্ঞানটুকু ছিল না আগে। ওয়াহিদার শারীরিক অবস্থা নিয়ে শনিবার সকালে বৈঠকে বসে মেডিকেল বোর্ড। পরে বোর্ড প্রধান জানান, শঙ্কা কাটলেও ইনফেকশনের আশঙ্কা এখনও রয়েছে।
আমরা 72 ঘন্টার অবজারভেশনের কথা বলেছি। আমরা 72 ঘন্টা প্রথমে আইসিইউতে অবজারভেশনে রাখবো। 72 ঘন্টা শেষ হওয়ার পরে পরশুদিন সকালবেলা আমরা আবার নিজেদের মধ্যে বসে সিদ্ধান্ত নেব উনি কি আইসিইউতে থাকবেন না আইসিইউ থেকে আমরা শিফট করব। ওয়াহিদাকে দেখতে হাসপাতালে যান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সেখানে তিনি জানান দোষীদের দ্রুত বিচারে ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী সকালবেলাও আমার সাথে এটা নিয়ে কথা বলছেন এবং বলছেন যা কিছু করার সব কিছু করার জন্য যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ। আর উনি আমার সাথে গত 2 দিন এর আগেও কথা বলছেন, আজকেও কথা বলছেন যে যেভাবে হোক এটার একদম ফ্রি এবং ফেয়ার ট্রায়াল খুব কুইকলি করতে হবে। বৃহস্পতিবার অস্ত্রোপচার হয় ওয়াহিদা খানমের। তার মাথায় 9টি আঘাতের চিহ্ন ছিল। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুর ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি সোমবার প্রতিবেদন জমা দেবে। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য 12 দফা সম্মিলিত সুপারিশপত্র দেয়া হবে। শনিবার সন্ধ্যায় কক্সবাজার সার্কিট হাউসে কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এইসব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। তিনি জানিয়েছেন প্রতিবেদনটি হবে 80 পৃষ্ঠার। এর আগে কমিটির অন্য সদস্যরা সিনহা হত্যার ঘটনাস্থল সহ তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট জায়গা পরিদর্শন করেন। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয় মামলার প্রধান আসামি বাহারছড়া পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ লিয়াকত আলী, টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, এসআই নন্দদুলাল রক্ষিত সহ 13 আসামিকে। আমরা আগামী পরশুদিন অর্থাৎ 7 তারিখ যেদিন আমাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন, সেই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা উপস্থিত হয়ে ইনশাল্লাহ মন্ত্রণালয়ে আমাদের এই তদন্ত রিপোর্ট হস্তান্তর করব। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, সোমবার তারা বলছেন যে প্রতিবেদন জমা দেবেন এবং 12 দফা সুপারিশ তারা দেবেন। কি ধরনের পরামর্শ সেখান থেকে আসতে পারে বলে আপনি মনে করছেন বা শুনেছেন কিনা কিছু? মূলত 1 মাস তারা সেই মেজর সিনহার যে হত্যা হয়েছে সেই বিষয়ে তদন্ত করেছেন এবং তদন্ত স্বার্থে কক্সবাজারে তারা বিভিন্ন জায়গায় ঘুরেছেন এবং তারা বলেছেন আজকে 80 পৃষ্ঠার তারা একটি তদন্ত প্রতিবেদন সরকারকে দিবেন। পাশাপাশি আরো সে সাথে বলা হয়েছে 600 পৃষ্ঠার ফটো অ্যালবাম সহ এই যে আরো বেশ কিছু যে সাপ্লিমেন্টারি যে কপিগুলো দেওয়া হয় সেই প্রেক্ষিতে আরো 600 পৃষ্ঠার একটি প্রতিবেদন 2টি খণ্ড তারা সরকারকে জমা দিবেন এবং তারা এও বলেছেন তারা 12 দফা একটি সুপারিশ মালা দিবেন। সেটি হচ্ছে এই ধরনের যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটে সেটি যাতে ভবিষ্যতে আর না ঘটে সেরকম একটি 12 দফা তারা সুপারিশ সরকারের কাছে দিবেন। এবং আমি যেটি বলছিলাম গত 4 তারিখ তারা কক্সবাজারের তদন্ত কার্যক্রম শুরু করে এবং তদন্ত কার্যক্রম যেহেতু আজকে 5 তারিখ, একটি মাস তারা পার করেছেন এবং সশরীরে হাজির হয়ে তারা 7 তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে সেই তদন্ত প্রতিবেদন তারা জমা দিবেন এবং সেই ক্ষেত্রে তারা এই পর্যন্ত 68 জনকে তারা জিজ্ঞাসাবাদ করেছেন। সেই ক্ষেত্রে তারা সাহায্য সহযোগিতা দিয়েছেন, গোয়েন্দা সংস্থার কাছ থেকে তারা সহযোগিতা করেছেন, গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট আছে সেটি তারা পর্যালোচনা করেছেন এবং যে 68 জন রয়েছে সাক্ষ্য দিয়েছেন তাদের কাছ থেকেই এবং গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত যে রিপোর্ট সেটি তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে সেটি যাচাই বাছাই করেছেন বলে তারা আমাদেরকে আজকে বলেছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে থানায় গিয়ে তারা জব্দ তালিকায় যে সমস্ত আলামত আছে সেটি তারা দেখেছেন এবং অস্ত্র এবং বুলেট যে গুলি ব্যবহার করা হয়েছে সেটি তারা হিসাব দিয়েছেন এবং বুলেটের যে হিসাব সেটিও তারা চেয়েছেন এবং ঘটনাস্থল থেকে আরেকটি বিষয় যে মারিশ বনিয়া যে ঘটনা স্পট রয়েছে সেটি তারা একটি মানচিত্র অঙ্কন করেছেন, অঙ্কন করে সেটিও তারা পর্যবেক্ষণ করেছেন। সেটি সেখানে ঘটনাস্থলে তারা উপস্থিত হয়ে ঘটনা দেখেছেন এবং সাক্ষীদেরকেও তারা ঘটনাস্থলে নিয়ে গিয়েছেন। সেখানে গিয়ে তারা তাদের জবানবন্দি তারা রেকর্ড করেন এবং এই মূলত ঘটনার যে উৎস কোথায় কিভাবে সেটি সংঘটিত হয়েছে বেশ কিছু তথ্যপাত্র তারা ইতিমধ্যে সংগ্রহ করেছেন এবং তারা আমাদেরকে এও বলেছেন তারা একেবারে সবকিছু তথ্যপাত্র পেয়েছেন, তারা সেটি আগামী 7 তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেটি উপস্থাপন করবেন। তো সবশেষ যেটি বলা হচ্ছে এই তদন্ত প্রতিবেদন তারা এর আগে শেষ করতে পারত, যেহেতু ওসি প্রদীপ সহ যে 3 জনকে যে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছিল এবং সবশেষ তারা প্রদীপের সাক্ষ্যর জন্য তারা অপেক্ষা করছিল। সেটি শেষ করার পরে আজকে হিলটাউন সার্কিট হাউসে তদন্ত কমিটির যে সদস্যরা ছিলেন তারা আজকে আনুষ্ঠানিকভাবে সেই তাদের কার্যক্রম শেষ করেছেন এবং সেই কাগজে তারা সিগনেচার করেছেন। সেটি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
একাদশ সংসদের নবম অধিবেশন বসছে কাল। করোনা সংক্রমণ এড়াতে নিয়ম রক্ষার এই অধিবেশন চলবে মাত্র 5 দিন। চিফ হুইপ নুরি আলম চৌধুরী জানিয়েছেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পালাক্রমে অধিবেশনে যোগ দেবেন সংসদ সদস্যরা। এদিকে সংশোধিত কাস্টমস বিল, এনার্জি রেগুলেটরি কমিশন বিল সহ পাশের অপেক্ষায় আছে 15টি বিল। করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন 9 সংসদ সদস্য। তারা বাদে বয়স্ক ও অসুস্থ ছাড়া অন্য সব এমপিদের এসএমএসে আমন্ত্রণ জানাচ্ছে সংসদ সচিবালয়। রোববার বেলা 11টায় বসছে একাদশ সংসদের নবম অধিবেশন। নওগাঁ 6 আসনের এমপি ইসরাফিল আলম সহ বিশিষ্টজনের মৃত্যুতে আনা শোক প্রস্তাবে আলোচনা শেষেই মুলতবি হবে প্রথম দিনের অধিবেশন। বিধান অনুযায়ী 60 দিনের বেশি বিরতি থাকার সুযোগ নেই, তাই বসছে এই অধিবেশন। চলবে 5 দিন। 90 দিনের যেহেতু বাধ্যকতা আছে, এর জন্য তো কোন এমপি কতদিন আছে সেটা আমরা জানি, এখনও সেই অবস্থায় যায় নাই। তবুও সংসদে সেই সুযোগটা সবাইকে দেওয়ার জন্য আমরা শুধুমাত্র, তারপরে কোনো এমপি যদি নিজে মনে করেন তিনি শারীরিক কারণে আসবেন না, তাতে তো সমস্যা কিছু না, এটা তার ব্যক্তিগত ব্যাপার, তার নিজস্ব ব্যাপার। কিন্তু আমরা করোনা ছাড়া সবাইকেই সংসদে রোটেশনে আসার জন্য ওইভাবে আমরা এসএমএস করে দিয়েছি। সংশোধিত কাস্টমস বিল, বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন বিল সহ পাশের অপেক্ষায় সংসদ সচিবালয় জমা আছে 15টি বিল। চিফ হুইপ বলেছেন, করোনার কারণে গত 2 অধিবেশন সংক্ষিপ্ত হওয়ায় এ জট তৈরি হয়েছে। এছাড়া সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকও অনিশ্চিত। আইন তো এখনও উত্থাপন হয় নাই। গত সংসদে যারা আইনগুলি স্ট্যান্ডিং কমিটি নিয়েছে, তারা যে কয়টা রিপোর্ট দিতে পারবে সংসদে, সেইটার উপর ঠিক হবে যে আমরা কয়টা পাস করতে পারব। করোনা মহামারীর মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবারও অধিবেশনে দর্শনার্থী ও সংবাদকর্মীদের প্রবেশাধিকার থাকছে না। এর আগে সাংবিধানিক বাধ্যবাধকতায় 18 এপ্রিল বসা 1.5 ঘন্টার অধিবেশন ছিল ইতিহাসের সংক্ষিপ্ত অধিবেশন। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসন্ন বাফুফে নির্বাচনে সম্মিলিত প্যানেল দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা এবং বিভাগীয় ফুটবল আর ক্লাব অ্যাসোসিয়েশন। তবে সব পদে প্রার্থী থাকবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি কর্তারা। প্রথম দিনে বাফুফে কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 5 জন। নমিনেশন সংগ্রহের প্রথম দিনে বাফুফে ভবনে ছিল না প্রার্থীদের ভিড়, বরং সভাপতি কাজী সালাউদ্দিনের প্যানেল গোছানোর কার্যক্রমই চোখে পড়েছে। প্রায় চূড়ান্ত 21 জনের প্যানেল শেষ মুহূর্তের দর কষাকষিতে বাফুফে কার্যালয়ে হাজির হয়েছিলেন ফুটবল অঙ্গনের পরিচিত অপরিচিত অনেকেই। পুরনোদের ভিড়ে কয়েকজন নতুনকেও দেখা যাবে কাজী সালাউদ্দিন সমর্থিত প্যানেলে। নির্বাহী কমিটির অনেকেই এখানে আছেন, কিছু হয়তো 4-5 জনের একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে। সেটা নিয়ে আমাদের যারা নেতৃস্থানীয় যারা আছেন তারা কাজ করছেন। আশা করছি যে যখন প্যানেল ডিক্লেয়ার হবে তখন আপনারা এর পরিষ্কার হবে। আরেকদিকে সালাউদ্দিনের বিপক্ষে প্যানেল গোছানোর চেষ্টায় জেলা ও বিভাগীয় ফুটবল আর ক্লাব অ্যাসোসিয়েশন কর্তারা। তরফদার রুহুল আমিন সরে যাওয়ায় লড়াই থেকে অনেকটাই ছিটকে গেছে পক্ষটি। তবে শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন কর্তারা। জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের পাশাপাশি এখানে একটি ক্লাব অ্যাসোসিয়েশন আছে। 2টা অ্যাসোসিয়েশনের সমন্বয়ে একটি প্যানেল আমরা দেওয়ার চিন্তা ভাবনা করছি। প্রথম দিন মনোনয়ন সংগ্রহ করেছেন 5 জন। সহসভাপতি পদে তাবিদ আওয়ালের পক্ষ থেকে নমিনেশন তুলেছেন তার প্রতিনিধি। বাদল রায় নির্বাচন স্থগিতের আবেদন করলেও তার পক্ষ হিসেবে পরিচিত মহিউদ্দিন মহিও নিয়েছেন সহসভাপতি পদের মনোনয়ন। বাকি 3 জন সদস্য পদের জন্য ফর্ম তুলেছেন। আমি চাই যে ভোটিংটা যেন সামনাসামনি যদি হতো সবচেয়ে বেটার হতো। যা আমরা সবাই ফুটবলে ডেভেলপের জন্য চাচ্ছি, ফুটবল ডেভেলপ করতে চাচ্ছি, তো এখানে পিছনে কথা বলার কি আছে। এদিকে বাদল রায় নির্বাচন স্থগিতের আবেদন আমলে নেয়নি নির্বাচন কমিশন। কোনো প্রার্থী বা ভোটার করোনা আক্রান্ত হয়ে থাকলে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সকল কার্যক্রম থেকে বিরত থাকবে, যা সরকারের করোনা বিষয়ক নির্দেশাবলীর অনুসরণ, জানিয়েছে নির্বাচন কমিশন। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। দেশে বিভিন্ন ব্যাংকে নতুন করে সাইবার হামলার আশঙ্কা করছে কেন্দ্রীয় ব্যাংক। উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ এই হামলা চালাতে পারে বলে ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সাইবার হামলার আশঙ্কায় অনেক ব্যাংক অনলাইন ব্যাংকিং সেবা সীমিত করেছে। কোনো ব্যাংক অন্য ব্যাংকের গ্রাহকদের এটিএম থেকে টাকা উত্তোলন করতে দিচ্ছে না। সবচেয়ে বড় এটিএম নেটওয়ার্ক সেবাদাতা ডাচ বাংলা ব্যাংক রাত 11টার পর এটিএম লেনদেন বন্ধ রেখেছে। সতর্কতা তুলে না নেওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্যাংকটি। বিগল বয়েজ নামে উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ ব্যাংকগুলোতে সাইবার হামলা চালাতে পারে বলে তথ্য আছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে। এর পরিপ্রেক্ষিতে গত 27 আগস্ট ব্যাংকগুলোকে সতর্ক থাকার জন্য চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক। চিঠি পাওয়ার পরপরই নানা পদক্ষেপ নিয়েছে ব্যাংকগুলো। এ নিয়ে বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, যে ধরনের আশঙ্কার কথা কেন্দ্রীয় ব্যাংক বলছে সেইটা থেকে সতর্কতামূলক ব্যবস্থা যাতে নেওয়া হয় সেজন্য ব্যাংকগুলো কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছেন? আপনি জানেন যে এর আগে 2016 সালে কিন্তু একটি মেলওয়্যার সফটওয়্যার ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের সুইফট থেকে সেখানে আমাদের সুইফট নিয়ন্ত্রণে সেখান থেকে কিন্তু $8 কোটি 10 লাখ চুরি করা হয়। এবং গত মাসের মাঝামাঝি সময়ে মূলত সেই ধরনের একটি ম্যালওয়্যার সফটওয়্যারের আবারও সন্ধান পাওয়া যায় এবং সেই তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে আসে এবং তখন থেকেই কিন্তু বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে মূলত সতর্কতা অবলম্বন করে এবং তারপর কিন্তু গত মাসের শেষের দিকে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে বেশ কয়েকবার কিন্তু সতর্ক করেছে এবং একটি সতর্কতামূলক কিন্তু চিঠিও দেওয়া হচ্ছে। এবং শুধু বাণিজ্যিক ব্যাংকগুলোকে সতর্কতামূলক চিঠি দেওয়া হয়নি, আলাদাভাবে কেন্দ্রীয় ব্যাংকও কিন্তু সতর্ক আছে এই বিষয়টি নিয়ে। বাণিজ্যিক ব্যাংকগুলো যে ধরনের সতর্কতা অবলম্বন করছে তার মধ্যে বাংলাদেশ ব্যাংকগুলো অনলাইন যে ব্যাংকিং সেবা আছে সেটি তারা সীমিত করেছে। যেমনটি আপনি বলছিলেন যে এটিএম বুথ, আমরা সাধারণত এক ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে কিন্তু গ্রাহকরা টাকা তুলতে পারতো, কিন্তু এই সতর্কতা বা এই চিঠি পাওয়ার পরে কিন্তু অনেক ব্যাংক সেই সুবিধাটি বন্ধ করে দিয়েছে, অর্থাৎ অন্য ব্যাংকের এটিএম বুথ তারা কিন্তু মাধ্যমে টাকা তোলার অনুমতি দিচ্ছে না। এবং একইভাবে কিন্তু বাংলাদেশ ব্যাংক এই বাণিজ্যিক ব্যাংকগুলোকে যেটি বলেছে যে দেশের বাইরে বিভিন্ন ব্যাংকে যে বৈদেশিক মুদ্রা যে হিসাবগুলো আছে সেই হিসেবে লেনদেনগুলোকে সতর্কভাবে করার নির্দেশনা দিয়েছে এবং এছাড়া অভ্যন্তরীণভাবেও যে অনলাইন যে ব্যাংকিংগুলো আছে সেই লেনদেনগুলো সতর্কতার সাথে করার নির্দেশনা দিয়েছে। এবং তার অংশ হিসেবে কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো মূলত কার্ড ডিভিশন এবং অনলাইন ডিভিশনে যারা আছে কর্মকর্তারা আছে তাদেরকে কিন্তু ছুটির দিনেও তাদেরকে এখন অফিসে আসতে হচ্ছে এবং তারা অফিস করছে। এবং এর বাইরে আপনি জানেন যে কেন্দ্রীয় ব্যাংকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা আছে, তাদেরকেও এই ব্যাপারটি অবহিত করা হয়েছে এবং তারাও এই বিষয়টি নিয়ে সতর্ক আছে। তবে সংশ্লিষ্টরা কিংবা কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা যেটি বলছেন যে এর আগে 2016 সালে যে ঘটনাটি ঘটেছে যে অর্থ চুরির পরে মূলত সে জানাজানি হয়ে গেছে, কিন্তু এবারে যেহেতু আগেই মূলত এই একটু জানতে চাই যে এই পুরো ঘটনায় গ্রাহকদেরকে সতর্ক থাকার বা গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু আছে কিনা, নাকি এটা আসলে ব্যাংকিং ব্যবস্থার জন্যই শুধুমাত্র সতর্কতা? হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন যে এখানে আসলে গ্রাহকদের সচেতন থাকতে হবে, কিন্তু তার বাইরে কিন্তু আমি যেটি বলছিলাম যে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা দেওয়ার পর কিছু ব্যাংক কিন্তু গ্রাহকদের, তাদের যে গ্রাহক আছে তাদের গ্রাহকদের কিন্তু খুদে বার্তার মাধ্যমেই কিন্তু এই সতর্ক মেসেজ যেটি তারা গ্রাহকদের দিয়েছে যে তারাও যাতে এই ধরনের কোনো ধরনের প্রতারণার হাত থেকে কিংবা এ ধরনের সাইবার আক্রমণের হাত থেকে রক্ষার জন্য সতর্ক যাতে থাকে সেজন্য কিন্তু ব্যাংকগুলো থেকেও কিন্তু গ্রাহকদেরকে সেই সতর্ক বার্তা দেওয়া হয়েছে। তবে আমি যেটি বলছিলাম যে সংশ্লিষ্টরা যেটা মনে করছেন যে এবারে যেহেতু আগেই এই ম্যালওয়্যারটির সন্ধান বা সেটি উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং সেটিকে এটার মাধ্যমে যে সাইবার হামলা সাইবার অ্যাটাকের মাধ্যমে যে অর্থ চুরি কিংবা অর্থ হাতিয়ে নেওয়া সেটি হয়তো বা ঠেকানো সম্ভব হবে এমনটি কিন্তু আশা করছেন কিংবা মনে করছেন সংশ্লিষ্টরা। যাদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দেশে করোনায় আরও 35 জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে 25 জন পুরুষ এবং 10 জন নারী। মৃতদের মধ্যে ঢাকারই 20 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে। 24 ঘন্টায় 12,847 নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত করা হয়েছে 1,950 জনের।
পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 15.18%। এ নিয়ে দেশে এ পর্যন্ত 3,23,565 জন করোনা রোগী শনাক্ত হলো। করোনা আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু হয়েছে 4,447 জনের। এদিকে একদিনে সুস্থ হয়েছে 1,661 জন। এ নিয়ে মোট সুস্থ 2,17,852 জন। নোয়াখালীর ভাসানচরে আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে গেছেন 40 জনের রোহিঙ্গা প্রতিনিধি দল। সেখানে তারা 2 দিন অবস্থান করবেন। সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভোরে কক্সবাজারের উখিয়ার ট্রানজিট ক্যাম্প থেকে রওনা দেন রোহিঙ্গারা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার জানান, প্রতিটি ক্যাম্প থেকে নির্বাচিত 40 রোহিঙ্গা নেতা আছেন প্রতিনিধি দলে। আশ্রয়ন প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা প্রত্যক্ষ করবেন তারা। ফিরে এসে রোহিঙ্গাদের ভাসানচরে যাওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করবেন। এর আগেও 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানোর উদ্যোগ নিয়েছিল সরকার, কিন্তু রোহিঙ্গাদের আপত্তির কারণে সে উদ্যোগ ভেস্তে যায়। নৌবাহিনীর শিখে ওই ভাসানচরে যাবে। তারা ওখানে দেখবে যে তাদের আমাদের সরকার যে তাদের জন্য ব্যবস্থা করছে ঘরগুলা এবং বিভিন্ন সুযোগ সুবিধা, এটা নিজ চোখে দেখার জন্যই তাদেরকে পাঠানো হয়েছে। তারা আবার ফিরে আসবে, ফিরে এসে তাদের রোহিঙ্গা কমিউনিটিকে তাদের ফিডব্যাকটা দিবে। আইনি ব্যাখ্যার অস্পষ্টতায় স্বামীর সব সম্পত্তির ভাগ পাচ্ছিলেন না বিধবা নারী। খুলনার যতীন্দ্রনাথ মণ্ডলের করা মামলার রায়ে প্রতিষ্ঠা হচ্ছে সেই অধিকার। এখন বিদ্যমান আইন সংশোধনের সময় এসেছে বলে মনে করছেন জ্যেষ্ঠ আইনজীবীরা। তবে যতীন্দ্রের আইনজীবী বলছেন, পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর আপিল প্রশ্নে সিদ্ধান্ত নেবেন তারা। আর বিবাদীর আইনজীবীর দাবি, এ রায় শুধু গৌরী দাসীর জন্য প্রযোজ্য হলেও উদাহরণ হিসেবে নিয়ে সুবিধা ভোগ করবেন সবাই। 1937 সালের হিন্দু বিধবা সম্পত্তি আইনই 1972 সালে অনুসরণ করে বাংলাদেশ। এর আলোকেই স্বামীর সব সম্পত্তির মালিক বিধবা স্ত্রী, আর পুত্র থাকলে সম্পদ ভাগ হবে সমান 2 ভাগে। তবে সম্পত্তির শব্দের ব্যাখ্যাগত অস্পষ্টতার কারণে প্রায় 83 বছর ধরে বঞ্চিত হচ্ছিলেন বিধবা নারী। আইনে থাকলেও উচ্চ আদালতের কোনো কোনো রায়ে অকৃষি জমির অধিকার দেয়া হলেও কৃষি জমির ভাগ দেয়া হচ্ছিল না। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীরা বলছেন, আইন থাকলেও অপব্যাখ্যার কারণেই বঞ্চিত বিধবা হিন্দু নারী। এখন বিদ্যমান আইন সংশোধনের সময় এসেছে। সরকার বা আইন প্রণেতারা যখন বুঝবেন হিন্দু এবং বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে যারা আইন সম্পর্কে জানে তাদেরকে স্টেক হোল্ডার হিসেবে তাদেরকেও নিয়ে এসে সব ব্যাপারগুলোকে চুলচারাভাবে বিচার বিশ্লেষণ করা, এবং বিচার বিশ্লেষণ করে যদি দেখা যায় যা আছে তাই থাকবে, যদি মনে করেন যে না কিছু সংশোধন দরকার সেটাও হতে পারে। একটা অসঙ্গতি বহুদিন ধরে চলে আসছিল। আমি মনে করি এই রায়ের মধ্য দিয়ে পুরুষের সম্পত্তিতে বিধবা নারীর যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমাদের আইনের জগতের একটা অগ্রগতি। তবে বুধবার স্বামীর কৃষি জমিতেও বিধবা স্ত্রীর অংশীদারত্ব নিশ্চিত করে হাইকোর্ট বেঞ্চের দেয়া রায় সম্পর্কে আইনজীবী সৈয়দ নাফিউল ইসলাম বলছেন, দেওয়ানি মামলা হওয়ায় এ রায় শুধু গৌরী দাসীর ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু বিদ্যমান আইনি অস্পষ্টতা দূর হওয়ায় এ রায় নজির হিসেবে নিতে পারবে সবাই। ওমেনকে যদি তাদের এগ্রিকালচারাল ল্যান্ড থেকে বঞ্চিত করি, স্বামীর এগ্রিকালচারাল ল্যান্ড যেটা ছিল সেটা থেকে যদি আমরা বঞ্চিত করি, তাইলে আইনের মূল যে বিষয় গিভিং বেটার রাইটস, সেটাতে আমরা অনেক সরে আসবো। এদিকে যতীন্দ্রনাথ মণ্ডলের আইনজীবী আব্দুল জব্বার জানিয়েছেন, আপিল করা হবে কিনা সে সিদ্ধান্ত পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর নেওয়া হবে। পূর্ণাঙ্গ রায়টা দেখার পরে একটা কিছু আমি হয়তো বলতে পারবো। ফার্দার মক্কেলে কি বলে, হাইকোর্টে তারা সুপ্রিম কোর্ট করবে কি কিভাবে করবে, কার দ্বারা করবে, আমি এ ব্যাপারে কিছু এখনো কোনো কিছু জানতে পারিনি। আইনজীবীদের মতে, আইনি অপব্যাখ্যায় এর আগে শুধু অকৃষি জমিতে হিন্দু বিধবাদের সম্পত্তির ভাগ দেয়া হতো। তবে বুধবারের রায়ে সম্পত্তি সুস্পষ্ট ব্যাখ্যা এসেছে। এখন পূর্ণাঙ্গ রায় পাওয়ার অপেক্ষা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীন থেকে আনা নষ্ট ও অচল পড়ে থাকা ডেমু ট্রেনগুলো 3 থেকে 4 বছরের মধ্যে সচল করতে চায় মন্ত্রণালয়। পুরোদমে শুরু করতে চায় যাত্রী সেবা। মন্ত্রী বলছেন, দেশের নানা রুটে নতুন রেল লাইন বসানোর কাজ চলছে, তা শেষ হলেই নষ্ট ডেমু সংস্কার করে স্বল্প দূরত্বে চলাচল শুরু হবে। এদিকে অবকাঠামোগত সক্ষমতার অভাবে এ সময় যাত্রীদের ডেমুর বিকল্প কিছু দেওয়ার সুযোগ দেখছেন না বিশেষজ্ঞরা।
2013 সালে 654 কোটি টাকায় চীন থেকে আনা হয়েছিল 20 সেট ডেমো ট্রেন। লক্ষ্য ছিল শহরতলির বাসিন্দাদের ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের মতো বড় শহরে দ্রুত যাতায়াত নিশ্চিত করা। তবে শুরু থেকে দূরপাল্লার চলাচলে দু একটি ছাড়া 20 সেট ট্রেনের বেশিরভাগই নষ্ট বা বসে আছে লোকোশেডে। আর এতেই ব্যর্থ পুরো প্রকল্প। বড় লোকসানে পড়েছে রেলওয়ে। ডেমো ট্রেনে যাত্রী পরিবহন বন্ধ হলেও তৈরি হয়নি নতুন কোনো বিকল্প। এতে স্বল্প দূরত্বে চলাচলকারীর আগের সেই দুর্ভোগ রয়েই গেছে। ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত ডাবল লাইন আসছে, আর পরবর্তীতে গিয়েই আবার টঙ্গী থেকে জয়দেবপুর, ময়মনসিংহ, আপনি যদি রাজশাহীর দিকে চিন্তা করেন, সব দিকেই সিঙ্গেল লাইন। ফলে ইচ্ছা করলেও এখন আর ঢাকা থেকে তার আশেপাশে ট্রেনের সংখ্যা বাড়ানোর কোনো সুযোগ নেই। সেবা বঞ্চিত যাত্রী আর এই ডেমো ট্রেন প্রকল্প নিয়ে মন্ত্রণালয়ের পরিকল্পনা নিয়ে মন্ত্রী বলছেন, নতুন নতুন রেল লাইন বসছে। 3-4 বছরের মধ্যে পুরোদমে আবারও যাত্রী সেবা শুরু করা যাবে। জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইন হচ্ছে এবং জয়দেবপুর থেকে আপনার ঈশ্বরদী পর্যন্ত আমাদের ডাবল লাইন হচ্ছে। বঙ্গবন্ধু ব্রিজ, নূতন সেকেন্ড বঙ্গবন্ধু ব্রিজ, আমার রেলওয়ে ব্রিজ হচ্ছে, সেখানেও ডুয়েল গেজ ডাবল লাইন হচ্ছে। এই লাইনগুলো যদি হয় এবং আপনার জামালপুর, ময়মনসিংহ এইটাও আমাদের ডাবল লাইন হচ্ছে। কাজে এইগুলি যদি হয়ে যায় তখন আমরা হয়তো জয়দেবপুর কিংবা ভৈরব কিংবা আমাদের আপনার এই আমাদের যে কালিয়াকৈর কিংবা আপনার টাঙ্গাইল পর্যন্ত আমরা এইগুলো এই শর্ট ডিস্টেন্সের মধ্যে আমরা চালাতে পারবো। এছাড়া 2019 সালে একনেকের সভায় আর ডেমো ট্রেন না কেনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে কারণেই নতুন করে এ ধরনের ট্রেন আর কেনা হবে না বলে নিশ্চিত করেছেন রেলমন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী মারা গেছেন। সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। বাদ আসর জানাজার পর তাকে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী। গত 30 আগস্ট ঢাকার সিএমএইচে ভর্তির পর তার করোনা পজিটিভ আসে। 3 দিন পর আবার পরীক্ষা করা হলে ফল আসে নেগেটিভ। এর মধ্যে ধরা পড়ে ব্রেন টিউমারও। শনিবার সকালে মৃত্যু হয় আবু ওসমান চৌধুরীর। ভাষা আন্দোলনে উনি অংশগ্রহণ করেছেন। বঙ্গবন্ধুর ডাকে বঙ্গবন্ধু যখন দেশ স্বাধীনের ঘোষণা দিলেন, উনি সবচেয়ে বেশি আবেগে আপ্লুত হয়েছিলেন তার 7 নভেম্বরের ঘোষণা দিয়ে, এবং সেই 7 নভেম্বরের ঘোষণাটাই তিনি বারবার শুনেছেন। বাদ আসর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে হয় আবু ওসমান চৌধুরীর জানাজা। পরে তাকে গার্ড অব অনার দেয়া হয়। শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ ও সেক্টর কমান্ডার্স ফোরামের পক্ষ থেকে। শুধু যুদ্ধ নয়, পাকিস্তানিরা আমাদের উপর যে সব অত্যাচার করেছে, সেই অত্যাচারের প্রতিবাদ করে এসছে অনেক বাঙালি, এবং সে ওয়ান অফ দি বাঙালি। ব্যক্তি মানুষ হিসাবে সৎ মানুষ ছিল। বাংলাদেশের জন্য সে সব কিছু করতে পারত এবং সে করেছে। জানাজার পর বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হয় সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীকে। মুক্তিযুদ্ধে 8 নম্বর সেক্টরে কমান্ডারের দায়িত্ব পালন করেছেন আবু ওসমান চৌধুরী। এর আগে পাকিস্তান সেনাবাহিনীতে মেজর পদে কর্মরত ছিলেন। অপারেশন সার্চলাইটের খবর পেয়ে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যোগ দেন মুক্তিযুদ্ধে। 1936 সালের 1 জানুয়ারি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মদনের গাঁও গ্রামে জন্ম আবু ওসমান চৌধুরীর। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতিহীন রাত 9টার বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে।